Hello everyone, my name is Bornali Bormon. I have done my MSc in Botany from University of Kalani. Today I am here to teach you subject life science. Teaching is my passion. So I want to share my knowledge to more number of children who are in need. So I will try my best to give you some good quality content. So let's start. তো আজকে আমাদের টপিক হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন। তো সেল ডিভিশন জানার আগে আমাদের কিন্তু কিছু জিনিস জানতে হবে, অর্থাৎ সেল সম্পর্কে জানতে হবে। সেল কি তোমরা সবাই জানো? সেল হচ্ছে যে কোনো লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, তাই তো? সেলকে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলা হয় কারণ সেল দিয়েই কিন্তু যে কোনো লিভিং অর্গানিজম তৈরি হয়, অর্থাৎ সেটা মাল্টিসেলুলার হোক বা ইউনিসেলুলার অর্গানিজম হোক না কেন, সে কিন্তু সেল দিয়ে তৈরি হয়। এবং সেই অর্গানিজমের যত ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, অর্থাৎ লাইক ফটোসিনথেসিস, রেসপিরেশন, এক্সক্রিয়েশন, যে কোনো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের সেলের মধ্যে হয়ে থাকে, তাই আমরা সেলকে ফাংশনাল ইউনিটও বলে থাকি। তো এই সেল কিন্তু ডিভাইড হয়, অর্থাৎ সেল ডিভিশন হয়ে সেলের সংখ্যা বাড়ায়। যদি সেল ডিভিশন না হতো তাহলে কি হতো? তাহলে কিন্তু যে কোনো মাল্টি সেলুলার অর্গানিজম তৈরি হতো না। তোমরা ধরো যে কোনো লিভিং অর্গানিজম একটা মাত্র সেল থেকে তৈরি হয়। যেমন আমরা লাইক হিউম্যান বিং এর ক্ষেত্রেও কি হয়, একটা স্পার্ম আর একটা ওভাম মিলে তৈরি হয় জাইগোট, অর্থাৎ সিঙ্গেল সেল। কিন্তু সেই সিঙ্গেল সেল থেকে আমরা এত বড় হলাম কি করে? তার মানে সেল ডিভিশন হয়, একটা সেল থেকে ফার্দার সেল তৈরি হয় কিসের মাধ্যমে? সেল ডিভিশনের মাধ্যমে। তাহলে এটা হলো সেল ডিভিশনের কারণ। কেন সেল ডিভিশন হয়? কারণ গ্রোথের জন্য সেল ডিভিশন হয়ে থাকে। এছাড়াও আমাদের অনেক সময় অনেক জায়গায় কেটে যায়, আঘাতপ্রাপ্ত হয়, তো সেই জায়গাগুলো আবার কিন্তু কিছুদিন পর ঠিক হয়ে যায়। কেন ঠিক হয়ে যায়? কারণ সেখানে সেল ডিভিশন হয়ে সেই জায়গাটাকে ফিল করে দেয়। এর একটা ভালো এক্সাম্পল, যদি তোমরা টিকটিকি দেখে থাকো, টিকটিকির লেজ কিন্তু খসে যায়, কিন্তু কিছুদিন পর যদি তুমি খেয়াল রাখো সেখানে কিন্তু আবার নতুন লেজ তৈরি হয়। তার মানে সেখানেও সেল ডিভিশন হচ্ছে। বা গাছের কোনো ডাল কেটে দেওয়া হলো, সেখান থেকে কিন্তু আবার নতুন শাখা তৈরি হয়, তার মানে সেখানেও সেল ডিভিশন হয়। তো এটা ছিল সেল ডিভিশনের কারণ। এবার আসছি সেল ডিভিশন কত রকমের হয়ে থাকে। যে কোনো লিভিং অর্গানিজমে তিন প্রকারের সেল ডিভিশন দেখতে পাওয়া যায়। এক হচ্ছে মাইটোসিস, নেক্সট হচ্ছে মিওসিস, আর একটা হচ্ছে আমাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশন কাকে বলে? যে সেল ডিভিশনে একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে এবং সেম জেনেটিক মেটেরিয়ালের অ্যামাউন্ট ঠিকঠাক থাকবে, তো সেই রকম সেল ডিভিশনকে, অর্থাৎ ইকুয়াল ডিভিশন হয়ে থাকে, ইকুয়াল সেল ডিভিশনকে আমরা বলছি মাইটোসিস সেল ডিভিশন। আজকে কিন্তু আমরা মাইটোসিস সেল ডিভিশন সম্পর্কে আলোচনা করব। তো এই মাইটোসিস সেল ডিভিশন সম্পর্কে জানার আগে একটা কথা বলি, সেল কি নিয়ে তৈরি হয় তোমরা নিশ্চয়ই জানো। সেল তৈরি হয়, সেলের বাইরে থাকে একটা সেল মেমব্রেন, সেল মেমব্রেনের ভেতরে থাকে প্রোটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজম কি কি নিয়ে তৈরি হয়? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে না? ডিএনএ, অর্থাৎ জেনেটিক মেটেরিয়াল। এই নিউক্লিয়াসকে ব্রেইন অফ সেল বলা হয়। তোমরা জানো ব্রেইন কেন বলা হয়? কারণ সেলের সমস্ত কাজ কে মেনটেন করে? নিউক্লিয়াস মেনটেন করে, ওই জন্য নিউক্লিয়াসকে সেলের ব্রেইন বলা হয়ে থাকে। তো এবার আসছি, এই যে নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল থাকে, অর্থাৎ ডিএনএ থাকে, এই ডিএনএ কিন্তু সেল ডিভিশনে মেইন কাজ করে থাকে। তো একটা সেল, এখানে তোমরা সেল সাইকেলটা দেখতে পারো, একটা সেলের লাইফ সাইকেল কিভাবে হয়ে থাকে। তো একটা সেল নতুন তৈরি হলো, এটা হচ্ছে একদম সদ্য উৎপন্ন নতুন একটা সেল। এই সেলের মধ্যে কি থাকে? সেলের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রয়েছে। ডিএনএ গুলো কেমন ভাবে থাকে? ডিএনএ গুলো থাকে সিঙ্গেল থ্রেডে, অর্থাৎ সিঙ্গেল থ্রেড লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তো এইটা একটা সেল সাইকেল হতে গেলে দুটো ফেজ কমপ্লিট হয়। এক হচ্ছে ইন্টারফেজ, নেক্সট হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজে তিনটে ফেজ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে G1, একটা S, আর একটা G2। G1 ফেজে কি হচ্ছে? G1 ফেজে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে এই ডিএনএ গুলো সিঙ্গেল থ্রেডে রয়েছে। আর তারপরে এস ফেজ যখন আসে, এটাকে আমরা সিনথেটিক ফেজ বলে থাকি। সিনথেটিক ফেজে কি হয়? ডিএনএ এর ডুপ্লিকেশন হয়, অর্থাৎ নতুন ডিএনএ রেপ্লিকেশন হয়। এই যে সিঙ্গেল থ্রেড গুলো রয়েছে, এই সিঙ্গেল থ্রেডে জেরক্স হয়, এটা ভেবে না, জেরক্স কপি তৈরি হয়। অর্থাৎ একটা সিঙ্গেল থ্রেডে দুটো
থ্রেড তৈরি হয়েছে, কিন্তু একটা জিনিস দেখো যে দুটো থ্রেড কিন্তু একটা জায়গায় টাচ করে রয়েছে, একটা জায়গায় জুড়ে রয়েছে। কারণ যতক্ষণ এই দুটো ডুপ্লিকেট ডিএনএ একসাথে জুড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ওটাকে একটা ডিএনএ কাউন্ট করব। যখন ওরা ডিটাচড হয়ে যাবে তখন সেটাকে দুটো ডিএনএ হিসেবে কাউন্ট করব। তো এখানে এস ফেজে কিন্তু আমি বলতে পারি না এখানে 4টে ডিএনএ রয়েছে তার মানে এখানে 8টা ডিএনএ, না, এটা এখানেও আমরা 4টে ডিএনএই বলবো কিন্তু ডিএনএর অ্যামাউন্ট ডাবল হয়ে গেছে, তাই না? তো এস ফেজের পরে জি2 ফেজ, এখানে হচ্ছে কোনো ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত থাকে বা কোথাও কাটা ছেঁড়া থাকে তো সেগুলো ঠিকঠাক হয়। তারপরে শুরু হয় সেল ডিভিশন। তো এই সেল ডিভিশন এবার আমরা স্টার্ট করতে চলেছি, অর্থাৎ কি সেল ডিভিশন দেখবো আজকে আমরা? মাইটোসিস সেল ডিভিশন দেখবো। তো মাইটোসিস সেল ডিভিশন দুটো প্রক্রিয়ায় হয়ে থাকে। এক হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, আর একটাকে বলা হয় সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের ডিভিশনকে বলছি সাইটোকাইনেসিস। তো এই দুটো ফেজ ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট আসছি ক্যারিওকাইনেসিস। একটা কথা মাথায় রাখতে হবে, মাইটোসিস মাইটোসিস সেল ডিভিশনে কি হয়ে থাকে? মাইটোসিস সেল ডিভিশনে একটা সেল থেকে দুটো ডটার সেল তৈরি হবে এবং একটা সেলে যে পরিমাণ জেনেটিক মেটেরিয়াল ছিল সেই জেনেটিক মেটেরিয়াল কিন্তু ইকুয়ালি দুটো সেলেই তৈরি হবে। অর্থাৎ সেম এই সেম ডিএনএ অ্যামাউন্ট থাকে বলে বা সেম জেনেটিক মেটেরিয়াল থাকে বলে এটাকে কিন্তু ইকুয়াল ডিভিশনও বলা হয়ে থাকে মাইটোসিস সেল ডিভিশন। তো শুরু করা যাক। ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের 4টে ফেজ দেখতে পাওয়া যায়। এক হচ্ছে প্রোফেজ, দেন মেটাফেজ, থার্ড ওয়ান ইজ অ্যানাফেজ অ্যান্ড লাস্ট ওয়ান ইজ টেলোফেজ। এই 4টে দশায় কি হচ্ছে? ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশনটা হচ্ছে। তো ফার্স্ট প্রোফেজে কি হয়? আমরা লাস্ট জি2 ফেজে কি দেখেছিলাম? জি2 ফেজে এরকম কিন্তু ডাবল থ্রেড লাইক স্ট্রাকচার রয়েছে ডিএনএ। এই ডিএনএ গুলো কিন্তু অনেকটা খোলা অবস্থায় রয়েছে, ঠিক আছে? কিন্তু এই ডিএনএ গুলোর এবার কি হবে? স্পাইরালাইজেশন হবে, অর্থাৎ কয়েলিং হবে। কয়েলিং হয়ে খুব ছোট আর ঘন হয়ে যায়, ডেন্স হয়ে যায়। এইরকম ডেন্স হয়ে এটা কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। অর্থাৎ আমরা সেলের বিভিন্ন টাইমে কিন্তু এই ডিএনএ কে বিভিন্ন রূপে দেখি। যখন সেলটা নতুন তৈরি হয় তখন থ্রেড লাইক স্ট্রাকচার থাকে, যখন সেল ডিভিশনের দিকে যায় তখন কিন্তু এটা ক্রোমোজোম তৈরি করে, অর্থাৎ স্পাইরালি অ্যারেঞ্জড হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এই ডেন্স হয়ে ক্রোমোজোম তৈরি করে। তো প্রোফেজ প্রোফেজ দশায় কিন্তু এই ক্রোমোজোম ফরমেশন হয়। তো এখানে আমরা দু জোড়া ক্রোমোজোম দেখিয়েছি, তাই তো? 2 পেয়ার অফ ক্রোমোজোম। যদি তোমরা দেখো মানুষের দেহে কতগুলো ক্রোমোজোম থাকে, মানুষের অর্থাৎ আমাদের দেহের যে কোনো সেলে 46 ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 পেয়ার অফ ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, যার মধ্যে আমি এখানে মাত্র 2 পেয়ার দেখিয়েছি, ঠিক আছে? এখানে 23 পেয়ার অফ ক্রোমোজোম রয়েছে। তো প্রোফেজে কি হচ্ছে? ডিএনএ গুলো স্পাইরালাইজেশন হচ্ছে, স্পাইরালাইজেশন হয়ে ক্রোমোজোম ফরমেশন করেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, যেটা ডটেড লাইনে দেখানো হয়েছে। এই নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে কিন্তু ডিজেনারেট করে যায়, অর্থাৎ থাকে না, কিছুক্ষণ পর নষ্ট হয়ে যায়। আর নিউক্লিয়াসের মধ্যেই থাকে একটা ডেন্স কণা, যেটাকে আমরা বলি নিউক্লিওলাসও কিন্তু ডিজেনারেট করে যায় প্রোফেজের লাস্টে গিয়ে। তো ক্রোমোজোম ফরমেশন হলো, নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাসের ডিজেনারেশন হলো, আর এই যে বাইরে তোমরা দেখতে পাচ্ছ এই দুটোকে বলা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি করে? সেন্ট্রোজোমও এখানে ডিভিশন করে একটা থেকে দুটো হয়ে যায়, অর্থাৎ রেপ্লিকেট করে। রেপ্লিকেট করার পর দুটো পোলের দিকে চলে যায়, অর্থাৎ একজন যাবে নর্থ পোলে, একজন যাবে সাউথ পোলের দিকে যাত্রা শুরু করে। তো এটা ছিল প্রোফেজ ফেজ। নেক্সট ফেজ হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি হয়ে থাকে? মেটাফেজে এই যে সেন্ট্রোজোম রয়েছে, এই সেন্ট্রোজোম থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যানিমাল সেলে কিন্তু সেন্ট্রোজোম দেখতে পাওয়া যায়, কিন্তু যদি আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে দেখি, প্লান্ট সেলে কিন্তু সেন্ট্রোজোম দেখতে পাওয়া যায় না। তাহলে প্লান্ট সেলের স্পিন্ডল ফাইবার কে তৈরি করে? প্লান্ট সেলের মধ্যে কিছু মাইক্রোটিবিউলস থাকে, কিছু ফিলামেন্টস থাকে, যেগুলো স্পিন্ডল ফাইবার তৈরি করে থাকে। তো অ্যানিমাল সেল যেহেতু দেখছি আমরা, অ্যানিমাল সেলের মধ্যে কে ফরমেশন করলো স্পিন্ডল ফাইবার? সেন্ট্রোজোম স্পিন্ডল ফাইবার ফরমেশন করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে, তার মধ্যে কিছু কিছু ফাইবারে গিয়ে ক্রোমোজোম গুলো
আটকে গেছে। তো এই মেটাফেজে কি হয়, প্রত্যেকটা ক্রোমোজোম এক একটা স্পিন্ডেল ফাইবারে আটকে থাকে এবং সেই স্পিন্ডেল ফাইবার অনুযায়ী একদম ইকুয়েটোরিয়াল রিজিয়নে কিন্তু সজ্জিত হয়। তো এই জিনিসটা হয় মেটাফেজে। থার্ড ওয়ান ইজ অ্যানাফেজ। অ্যানাফেজে কি হচ্ছে, এই যে স্পিন্ডেল ফাইবারের মধ্যে যে একটা ক্রোমোজোম ছিল, সেই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড কাকে বলে, এটা যদি একটা ক্রোমোজোম হয় তাহলে এটাকে আর এটাকে একটা ক্রোমাটিডস বলা হচ্ছে। ক্রোমাটিডস, এখানে কটা ক্রোমাটিডস রয়েছে, দুটো ক্রোমাটিডস। তো এই ক্রোমাটিডস গুলো পরস্পর কিন্তু বিকর্ষণ করছে, অর্থাৎ একে অপর থেকে দূরে সরে যায়। আর এর যে মাঝের অংশটা, অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার দুটো তৈরি হয়ে যায়, অর্থাৎ এই ওপরের ক্রোমাটিডে একটা সেন্ট্রোমিয়ার চলে যায়, নিচের ক্রোমাটিডে একটা সেন্ট্রোমিয়ার চলে আসে এবং দুজনে পরস্পর ডিটাচড হয়ে যায়। ডিটাচড হয়ে তোমরা দেখতে পাচ্ছ অ্যানাফেজে কি হচ্ছে, হাফ ক্রোমাটিড ওপরে যাচ্ছে, হাফ ক্রোমাটিডস নিচে আসছে, অর্থাৎ একজন যাচ্ছে নর্থ পোলের দিকে, একজন যাচ্ছে সাউথ পোলের দিকে। এই যে চলনটা, এটাকে বলা হচ্ছে অ্যানাফেজিক মুভমেন্ট। ঠিক আছে, তো এখানে অ্যানাফেজিক মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ সব ক্রোমোজোম গুলো কোথায় যাচ্ছে, ক্রোমোজোমের ক্রোমাটিডস গুলো পোলের দিকে চলে যাচ্ছে। তো লাস্ট ফেজ হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কি হয়, এই যে ক্রোমাটিডস গুলো চলে গেল, ক্রোমাটিডস গুলো পোলে চলে যাওয়ার পর সেখানে কিন্তু বাইরে আবার নিউক্লিয়ার মেমব্রেন ফরমেশন হয়ে যায়। তাহলে ওপরে একটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হলো, নিচে একটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হলো। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে নিউক্লিওলাস ফরমেশন হয়েছে, দুটোতেই দেখতে পাচ্ছ নিউক্লিওলাস তৈরি হয়েছে। আর যে ক্রোমাটিডস গুলো গেল, অর্থাৎ যে ক্রোমোজোম গুলো গেল, সেই ক্রোমোজোম গুলো কিন্তু এখানে গিয়ে আবার খুলে যায়। প্রোফেজে যে স্পাইরালাইজেশন হয়েছিল, সেই স্পাইরালাইজেশন খুলে গিয়ে আবার কিন্তু নর্মাল সিঙ্গেল থ্রেড অফ ডিএনএ তে পরিণত হয়ে যায়, যেখান থেকে শুরু হয়েছিল। তাহলে এটা হলো টেলোফেজ। তাহলে টেলোফেজে কি হলো, একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি হলো। তো এই অবধি ছিল ক্যারিওকাইনেসিস। আমরা পড়েছিলাম ক্যারিওকাইনেসিস মানে কি, নিউক্লিয়ার ডিভিশন। তাহলে এখানে একটা নিউক্লিয়াস থেকে তৈরি হলো দুটো নিউক্লিয়াস। এবার আসছি সাইটোকাইনেসিসে। সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের ডিভিশনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তো দেখতে পাচ্ছ যে সেলটার মধ্যে দুটো নিউক্লিয়াস ছিল, সেই সেলটার মাঝখান থেকে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে একটা ক্লিভেজ ফাড়ো তৈরি হচ্ছে। এর ফলে এই ক্লিভেজ ফাড়ো যখন কাছাকাছি চলে আসবে, তখন দুটো সেল পরস্পর ডিটাচড হয়ে যাবে। এখান থেকে তৈরি হয়ে গেল দুটো ডটার সেল। আর এক একটা নিউক্লিয়াস প্রত্যেকটা সেলে চলে গেছে, তো এখান থেকে কি তৈরি হলো, দুটো সেল তৈরি হলো। তাহলে হলো তো একটা সেল থেকে দুটো ডটার সেল তৈরি। এবং যে সেল দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, যে সেলটা যেমন দেখতে ছিল সিঙ্গেল থ্রেড অফ ডিএনএ, এখানেও কিন্তু সেমটা তৈরি হলো, অর্থাৎ সেম জেনেটিক মেটেরিয়াল বা অ্যামাউন্ট বিশিষ্ট দুটো সেল তৈরি হলো একটা সেল থেকে। এই টোটাল প্রসিডিওরটাকে আমরা বলছি মাইটোসিস, সেল ডিভিশন। তো এখানেই আমাদের টপিকটা আজকে শেষ হচ্ছে। এছাড়াও আরেকটা কথা বলি, এটা তো ছিল অ্যানিমাল সেলের ক্ষেত্রে। প্লান্ট সেলের ক্ষেত্রে কিন্তু সাইটোকাইনেসিসটা একটু ডিফারেন্স হয়ে থাকে। যেমন প্লান্ট সেলের ক্ষেত্রে এরকম ক্লিভেজ ফাড়ও তৈরি হয় না, ওদের ক্ষেত্রে একটা সেল প্লেট তৈরি হয়। যে সেলটা রয়েছে, এই সেলের মাঝখানে একটা প্লেট ফরমেশন হয়। ওই সেল প্লেট থেকে দুটো সেল পরস্পর ডিটাচ হয়ে দুটো ডটার সেল তৈরি করে। তো এটাই ছিল আজকের মাইটোসিস, সেল ডিভিশন। সো থ্যাংক ইউ।